আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা জানব ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের পেছনের আসল ঘটনা। এটা শুধু একটা ছুটির দিনের গল্প না, এটা হাজার হাজার মানুষের ত্যাগ, লড়াই আর রক্তের ইতিহাস। যে ইতিহাস না জানলে আমরা বুঝতেই পারবো না কেন আজকে আমরা দিনে ৮ ঘন্টা কাজ করি, কেন শ্রমিকদের অধিকারের কথা বলা হয়। তাহলে শুরু করা যাক একদম গোড়া থেকে। ১৯ শতকের মাঝামাঝি সময়ে আমেরিকায় শিল্প বিপ্লব তুঙ্গে পৌঁছেছিল। চারদিকে কারখানা গড়ে উঠছিল, রেলপথ বিছানো হচ্ছিল, বড় বড় শিল্পপতিরা রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছিলেন। কিন্তু এই সমৃদ্ধির পেছনে যারা রক্তঘাম ঢালছিলেন, সেই শ্রমিকদের অবস্থা ছিল অত্যন্ত করুণ। একজন সাধারণ কারখানা শ্রমিককে প্রতিদিন ১০ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত কাজ করতে হতো। কোনো নির্দিষ্ট বিরতি ছিল না, কাজের পরিবেশ ছিল বিপজ্জনক, মজুরি ছিল নামমাত্র। শিশুরাও কারখানায় কাজ করত। ছোট্ট হাত দিয়ে মেশিনের ফাঁকে কাজ করতে গিয়ে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটত। কেউ আহত হলে বা মারা গেলে মালিকপক্ষ কোনো ক্ষতিপূরণ দিত না। কাজ হারানোর ভয়ে শ্রমিকরা মুখ খুলতে পারতেন না। এই ধরনের জ্ঞানমূলক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এই পরিস্থিতিতে ধীরে ধীরে শ্রমিকদের মধ্যে সংগঠিত হওয়ার চেষ্টা শুরু হয়। বিভিন্ন ট্রেড ইউনিয়ন গড়ে উঠতে থাকে। তাদের মূল দাবি ছিল একটাই, দিনে ৮ ঘন্টার বেশি কাজ করানো যাবে না। সেই সময়কার শ্রমিক আন্দোলনের একটি বিখ্যাত স্লোগান ছিল, ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিশ্রাম, ৮ ঘন্টা নিজের জন্য। এই তিনটি ভাগে একটি মানুষের দিন ভাগ করার দাবিটা আজকের দিনে স্বাভাবিক মনে হলেও তখনকার মালিক শ্রেণী এটাকে সরাসরি নাকচ করে দিত। এই আন্দোলনে যে সংগঠনটি সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিল তার নাম ছিল ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নস, যেটি পরে আমেরিকান ফেডারেশন অফ লেবার বা এএফএল নামে পরিচিত হয়। ১৮৮৪ সালে এই সংগঠন ঘোষণা দিয়েছিল যে ১৮৮৬ সালের ১ মে থেকে ৮ ঘন্টার কর্মদিবস কার্যকর করতে হবে। এই ঘোষণার পর থেকেই সারা আমেরিকায় শ্রমিকরা প্রস্তুতি নিতে শুরু করে। এবার আসি মূল চরিত্রদের কথায়। শিকাগোর শ্রমিক আন্দোলনে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সক্রিয় ছিলেন। অ্যালবার্ট পারসন্স ছিলেন অন্যতম প্রধান নেতা। তিনি একজন দক্ষ বক্তা ছিলেন এবং শ্রমিকদের অধিকারের পক্ষে জোরালো কণ্ঠে কথা বলতেন। তিনি দ্য অ্যালার্ম নামের একটি শ্রমিকপন্থী পত্রিকা চালাতেন। পারসন্স মূলত আনার্কিস্ট রাজনৈতিক দর্শনে বিশ্বাসী ছিলেন, অর্থাৎ তিনি মনে করতেন রাষ্ট্রীয় ব্যবস্থার মাধ্যমে নয়, শ্রমিকদের সরাসরি সংগঠনের মাধ্যমে পরিবর্তন আনতে হবে। তার স্ত্রী লুসি পারসন্সও এই আন্দোলনে সক্রিয় ছিলেন এবং তিনি নিজেও একজন শক্তিশালী সংগঠক ছিলেন। আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন অগাস্ট স্পাইস। তিনি জার্মান বংশোদ্ভূত এবং আরবাইটার জাইটুং নামের একটি জার্মান ভাষার শ্রমিক পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি শিকাগোর জার্মান অভিবাসী শ্রমিকদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী ছিলেন। সামুয়েল ফিল্ডেন ছিলেন ইংরেজ বংশোদ্ভূত একজন শ্রমিক নেতা, যিনি হেমার্কেট সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন ঠিক যে সময়ে বিস্ফোরণ ঘটে। মাইকেল শোয়াব এবং অ্যাডলফ ফিশারও এই আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। জর্জ এঞ্জেল ছিলেন আরেকজন আনার্কিস্ট নেতা। এরা প্রত্যেকেই পরবর্তীতে বিচারের মুখোমুখি হয়েছিলেন। এবার আসি ১৮৮৬ সালের ১ মের ঘটনায়। সেদিন সারা আমেরিকায় প্রায় ৩,৫০,০০০ শ্রমিক ধর্মঘটে অংশ নিয়েছিলেন। শুধু শিকাগো শহরেই রাস্তায় নেমে এসেছিলেন প্রায় ৮০,০০০ মানুষ। এই দিনটি ছিল মূলত শান্তিপূর্ণ। মিছিল হয়েছিল, সমাবেশ হয়েছিল, বক্তৃতা হয়েছিল। মালিকরা চাপে পড়েছিলেন, কিন্তু সরকার এবং পুলিশ শ্রমিকদের পক্ষে ছিল না। তারপর আসে ৩ মে। শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির কারখানার সামনে শ্রমিকরা ধর্মঘট পালন করছিলেন। এই কারখানার মালিক সাইরাস ম্যাককর্মিক তার কারখানার ধর্মঘটী শ্রমিকদের বরখাস্ত করে নতুন শ্রমিক নিয়োগ করেছিলেন, যাদের সেই সময়ে ইংরেজিতে স্ক্যাব বলা হতো। এই নতুন শ্রমিকরা কারখানা থেকে বের হওয়ার সময় ধর্মঘটী শ্রমিকদের সাথে বচসা শুরু হয়। পুলিশ এসে শ্রমিকদের উপর লাঠিচার্জ করে এবং গুলি চালায়। এতে কমপক্ষে ২ জন শ্রমিক নিহত হন, আরও অনেকে আহত হন। এই ঘটনায় শ্রমিক নেতা অগাস্ট স্পাইস ক্ষোভে ফেটে পড়েন। তিনি পরের দিন অর্থাৎ ৪ মে হেমার্কেট স্কোয়ারে একটি প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। ৪ মে সন্ধ্যায় হেমার্কেট স্কোয়ারে মানুষ জমায়েত হতে শুরু করেন। আবহাওয়া সেদিন ভালো ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, তাই ভিড় আশানুরূপ হয়নি। মাত্র ২ থেকে ৩ হাজার মানুষ জমা হয়েছিলেন,
যেখানে আয়োজকরা আরও অনেক বেশি মানুষের আশা করেছিলেন। অ্যালবার্ট পারসন্স, অগাস্ট স্পাইস এবং স্যামুয়েল ফিল্ডেন একে একে বক্তৃতা দেন। সমাবেশ তখনও শান্তিপূর্ণ ছিল। শিকাগোর মেয়র কার্টার হ্যারিসন নিজেও সেখানে কিছুক্ষণের জন্য এসেছিলেন। পরিস্থিতি শান্তিপূর্ণ দেখে তিনি চলে যান এবং পুলিশ প্রধানকে বলেন যে সমাবেশ ছত্রভঙ্গ করার দরকার নেই, কিন্তু পুলিশ অধিনায়ক জন বোনফিল্ড সেই নির্দেশ মানেননি। স্যামুয়েল ফিল্ডেন যখন বক্তৃতা দিচ্ছিলেন, সে সময় প্রায় 180 জন পুলিশ অফিসার সমাবেশ ঘেরাও করে এবং জনতাকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দেয়। ঠিক সেই মুহূর্তে কেউ একজন ভিড়ের ভেতর থেকে পুলিশের দিকে একটি বোমা ছুড়ে মারে। বিস্ফোরণে একজন পুলিশ অফিসার তাৎক্ষণিকভাবে নিহত হন এবং পরে আরও 6 জন পুলিশ অফিসার মারা যান। বিস্ফোরণের পরপরই পুলিশ জনতার উপর গুলি চালাতে শুরু করে। সেই গোলাগুলিতে বেশ কয়েকজন সাধারণ মানুষও নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন। পরে জানা যায়, নিহত পুলিশদের কেউ কেউ আসলে বন্ধুর গুলিতেই মারা যান, কারণ অন্ধকারে পুলিশরা নিজেদের মধ্যে গুলি চালিয়েছিল। সেই বোমা কে ছুঁড়েছিল, এই প্রশ্নের উত্তর আজও নিশ্চিতভাবে জানা যায়নি। 1335 বছরেরও বেশি সময় পরেও এটি ইতিহাসের অন্যতম বড় রহস্য হয়ে আছে। বিভিন্ন গবেষক বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। কেউ কেউ মনে করেন কোনো উস্কানিদাতা এই কাজ করেছিল পরিস্থিতি ঘোলাটে করতে। কেউ কেউ মনে করেন এটা শ্রমিকপন্থী কোনো চরমপন্থী করেছিল, কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের পরের দিন থেকেই শুরু হলো ব্যাপক ধরপাকড়। পুলিশ এবং সরকার এই সুযোগ কাজে লাগিয়ে শ্রমিক নেতা এবং আনার্কিস্টদের উপর ঝাঁপিয়ে পড়ে। শিকাগো এবং আশপাশের এলাকায় অসংখ্য মানুষকে গ্রেপ্তার করা হয়, ঘরবাড়ি তল্লাশি করা হয়, সভা সমিতি বন্ধ করে দেওয়া হয়, পত্রিকা অফিসে হামলা করা হয়। শেষ পর্যন্ত 8 জনকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করা হয় হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের দায়ে। তারা হলেন অগাস্ট স্পাইস, অ্যালবার্ট পারসন্স, স্যামুয়েল ফিল্ডেন, মাইকেল শোয়াব, অ্যাডলফ ফিশার, জর্জ এঞ্জেল, লুই লিং এবং অস্কার নিবে। বিচার শুরু হলো, কিন্তু এই বিচার প্রক্রিয়া ছিল ভীষণ বিতর্কিত। জুরিদের মধ্যে এমন মানুষ ছিলেন যারা প্রকাশ্যে বলেছিলেন তারা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে এসেছে। অভিযুক্তদের বিরুদ্ধে সরাসরি কোনো প্রমাণ ছিল না যে তারা বোমা ছুঁড়েছে বা বোমা ছোড়ার ষড়যন্ত্র করেছে। মূলত তাদের বক্তৃতা, লেখালেখি এবং আনার্কিস্ট মতাদর্শকেই তাদের বিরুদ্ধে প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। 1886 সালের আগস্টে রায় ঘোষণা হলো। 7 জনকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হলো। পরবর্তীতে 2 জনের মৃত্যুদণ্ড যাবজ্জীবনে পরিণত হলো। লুই লিং কারাগারে রহস্যজনকভাবে মারা গেলেন। বলা হলো তিনি আত্মহত্যা করেছেন। 1887 সালের 11 নভেম্বর 4 জনকে ফাঁসিতে ঝোলানো হলো। তারা হলেন অ্যালবার্ট পারসন্স, অগাস্ট স্পাইস, অ্যাডলফ ফিশার এবং জর্জ এঞ্জেল। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে অগাস্ট স্পাইস বলেছিলেন, এমন একটা সময় আসবে যখন আমাদের নীরবতা তোমাদের কণ্ঠের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। এই কথাগুলো ইতিহাসে অমর হয়ে আছে। এই মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পরও ঘটনা শেষ হয়। সারা বিশ্বে এই বিচারের বিরুদ্ধে প্রতিবাদ উঠেছিল। অনেক মানুষ মনে করতেন এই ফাঁসি রাজনৈতিক হত্যা ছাড়া আর কিছু নয়। 1893 সালে ইলিনয়ের নতুন গভর্নর জন পিটার অল্ডগেল্ট যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত 3 জনকে, স্যামুয়েল ফিল্ডেন, মাইকেল শোয়াব এবং অস্কার নিবেকে মুক্তি দেন। তিনি স্পষ্টভাবে বলেন, এই বিচার সম্পূর্ণ অন্যায় ছিল, জুরি নিরপেক্ষ ছিল না এবং প্রমাণ পর্যাপ্ত ছিল না। এই সিদ্ধান্ত নেওয়ায় অল্ডগেল্ট রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার শিকার হন, কিন্তু তিনি ইতিহাসে ন্যায় বিচারের পক্ষে দাঁড়ানো একজন সৎ রাজনীতিক হিসেবে স্মরণীয় হয়ে আছেন। এই পুরো ঘটনার প্রভাব ছিল অভূতপূর্ব। 1889 সালে প্যারিসে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক কংগ্রেসের দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হলো যে প্রতি বছর 1 মে বিশ্বজুড়ে শ্রমিকদের একটি ঐক্যবদ্ধ আন্দোলনের দিন হিসেবে পালন করা হবে। হেমার্কেটের শহীদদের স্মরণে এবং শ্রমিকদের 8 ঘন্টার কর্মদিবসের দাবিকে সামনে রেখে এই দিনটি নির্ধারণ করা হলো। এরপর থেকে ধীরে ধীরে সারা বিশ্বে 1 মে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে পরিচিত হয়ে ওঠে। 1890 সাল থেকে বিভিন্ন দেশে এই দিনটি পালন শুরু হয়। ইউরোপের দেশগুলো দ্রুত এই দিনটিকে গ্রহণ করে নেয়। ধীরে ধীরে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকাতেও এই দিবস ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হলো, কোন দেশে 1 মে সরকারি ছুটি আর কোন দেশে নেই?
বর্তমানে বিশ্বের প্রায় ৮০টিরও বেশি দেশ ১ মে সরকারি ছুটির দিন হিসেবে পালন করে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই এই দিন সরকারি ছুটি। ইউরোপের বেশিরভাগ দেশ, জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন, রাশিয়া, পোল্যান্ড সবখানেই এটি জাতীয় ছুটির দিন। চীন, ভিয়েতনাম, কিউবা সহ সমাজতান্ত্রিক দেশগুলোতে এই দিনটি বিশেষভাবে পালিত হয়। কিন্তু মজার বিষয় হলো, আমেরিকা এবং কানাডায় ১ মে সরকারি ছুটি নেই। যে দেশের মাটিতে এই আন্দোলনের সূচনা হয়েছিল সেই দেশেই এই দিনটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়নি। আমেরিকা এবং কানাডায় লেবার ডে পালিত হয় সেপ্টেম্বর মাসের প্রথম সোমবারে। ধারণা করা হয় যে আমেরিকান সরকার ইচ্ছাকৃতভাবে ১ মেকে এড়িয়ে যেতে চেয়েছে, কারণ এই দিনটি সমাজতন্ত্র ও বামপন্থী আন্দোলনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। স্নায়ুযুদ্ধের সময় থেকে আমেরিকায় সমাজতন্ত্রের প্রতি যে বিরূপতা ছিল, সেই কারণেই মূলত এই সিদ্ধান্ত। এখন আসি জাপানের বিষয়ে। জাপানে ১ মে মেজি ডে বা শিল্প দিবস হিসাবে আলাদাভাবে পালিত হয়। তবে জাপানে এই দিনের চেয়ে অনেক বেশি আলোচিত একটি বিষয় হলো গোল্ডেন উইক। গোল্ডেন উইক হলো জাপানের সবচেয়ে বড় ছুটির সপ্তাহ। এপ্রিলের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত জাপানে একের পর এক জাতীয় ছুটি পড়ে। ২৯ এপ্রিল হলো শোয়া দিবস, ৩ মে হলো সংবিধান স্মরণ দিবস, ৪ মে হলো গ্রিনারি দিবস এবং ৫ মে হলো শিশু দিবস। এই ছুটিগুলো এতটাই কাছাকাছি যে জাপানিরা মাঝের দিনগুলো ছুটি নিয়ে একটানা প্রায় ১০ দিনের বড় ছুটি পেয়ে থাকেন। এই গোল্ডেন উইকে জাপানিরা পরিবারের সাথে বেড়াতে যান, আত্মীয়দের সাথে সময় কাটান। এই সময়ে জাপানের হোটেল, বিমান, ট্রেন সবকিছুর চাহিদা থাকে তুঙ্গে। অনেক জাপানি বিদেশ ভ্রমণেও বের হন। ব্যবসার দিক থেকে এই সপ্তাহটি জাপানের পর্যটন শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ১ মে যেহেতু এই গোল্ডেন উইকের মাঝেই পড়ে, তাই জাপানে এই দিনটি শ্রমিক দিবসের চেয়ে গোল্ডেন উইকের একটি অংশ হিসেবেই বেশি পরিচিত। তবে জাপানেও শ্রমিক সংগঠনগুলো এই দিনে র্যালি এবং সমাবেশ করে থাকে। গোল্ডেন উইক নিয়ে আমাদের চ্যানেলে একটি আলাদা ভিডিও আছে। জাপানের এই অনন্য ছুটির সপ্তাহ সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। সেখানে গোল্ডেন উইকের পুরো ইতিহাস, কেন এই ছুটিগুলো একসাথে পড়ে, কিভাবে জাপানিরা এই সময় কাটায়, সবকিছু বিস্তারিত আলোচনা করা হয়েছে। এবার আবার ফিরে আসি শ্রমিক আন্দোলনের ইতিহাসে। হেমার্কেটের ঘটনার পর থেকে শুধু আমেরিকা নয়, সারা বিশ্বে শ্রমিকদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাতে শুরু করে। মানুষ বুঝতে পারে যে শ্রমিকরা শুধু উৎপাদনের যন্ত্র নয়, তারাও মানুষ, তাদেরও ন্যায্য অধিকার আছে। ধীরে ধীরে আমেরিকায় শ্রমিক আইন তৈরি হতে শুরু করে। ১৯৩৮ সালে ফেয়ার লেবার স্ট্যান্ডার্ডস অ্যাক্ট পাস হয়, যেখানে সপ্তাহে ৪০ ঘন্টার বেশি কাজ করানো হলে অতিরিক্ত মজুরি দেওয়ার বাধ্যবাধকতা তৈরি হয়। শিশু শ্রম নিষিদ্ধ হয়। কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে আইন তৈরি হয়। এই পরিবর্তনগুলো রাতারাতি হয়নি। দীর্ঘ সংগ্রাম, অনেক ত্যাগ এবং বহু মানুষের জীবন দেওয়ার পরেই এই অধিকারগুলো অর্জিত হয়েছে। বাংলাদেশের কথা যদি বলি, আমাদের দেশেও শ্রমিকদের অবস্থা দীর্ঘদিন ধরে সংগ্রামের মধ্য দিয়ে এসেছে। গার্মেন্টস শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন, যাদের একটি বড় অংশই নারী। ন্যূনতম মজুরি, কর্মক্ষেত্রের নিরাপত্তা, ট্রেড ইউনিয়নের অধিকার, এসব বিষয়ে এখনও অনেক লড়াই বাকি। ২০১৩ সালের রানা প্লাজা দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে শ্রমিকের নিরাপত্তার প্রশ্নটি এখনও কতটা জরুরি। সেই ভবন ধসে পড়ায় ১,১০০রও বেশি গার্মেন্টস শ্রমিক প্রাণ হারিয়েছিলেন। এই ঘটনা শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। এটা প্রমাণ করে দেয় যে হেমার্কেটের শ্রমিকরা যে দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন, নিরাপদ কর্মক্ষেত্র, মানবিক মর্যাদা, সেই দাবি আজও সমান প্রাসঙ্গিক। আজকের দিনে বিশ্বজুড়ে ১ মে পালিত হয় নানাভাবে। ইউরোপের দেশগুলোতে বড় বড় শ্রমিক সমাবেশ হয়। মধ্যপ্রাচ্যে কিছু দেশ এই দিনটিকে গুরুত্ব দেয়, কিছু দেশ দেয় না। এশিয়ার বেশিরভাগ দেশে এটি সরকারি ছুটি। আফ্রিকার অনেক দেশেও এই দিনটি পালিত হয়। অস্ট্রেলিয়ায় ১ মে সরকারিভাবে পালন করা হয় না, তবে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা দিনে শ্রমিক দিবস পালিত হয়। যুক্তরাজ্যে ১ মে সরকারি ছুটি নয়, তবে মে মাসের প্রথম সোমবার আর্লি মে ব্যাংক হলিডে হিসেবে পালিত হয়। তাহলে দেখা যাচ্ছে যে পুরো বিশ্বে শ্রমিক দিবস পালনের ধরন এক নয়, কিন্তু মূল বার্তা একটাই: শ্রমিকের মর্যাদা এবং অধিকার রক্ষা করতে হবে। হেমার্কেটের সেই ৪ জন শহীদের ফাঁসির
প্রায় এক শতাব্দীরও বেশি সময় পরে 1986 সালে শিকাগোতে হেমার্কেট শহীদদের স্মরণে একটি স্মারক স্তম্ভ স্থাপন করা হয়। 2004 সালে এই স্থানটিকে শিকাগোর একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আজকে যে কেউ শিকাগো গেলে সেই স্থানটি পরিদর্শন করতে পারে। শেষ কথা হলো এই, আমরা যখন সকালে কাজে যাই এবং বিকেলে ঘরে ফিরি, যখন সপ্তাহান্তে ছুটি পাই, যখন ন্যূনতম মজুরির কথা বলতে পারি, তখন হয়তো আমরা ভাবি না যে এই অধিকারগুলো এমনি এমনি আসেনি। এর পেছনে আছে হেমার্কেটের সেই রাতের বোমা বিস্ফোরণ, আছে পার্সন্স ও স্পাইসের মতো মানুষদের ফাঁসির দড়ি, আছে লাখো শ্রমিকের দীর্ঘ সংগ্রাম। 1 মে শুধু একটা তারিখ নয়, এটা সেই সব মানুষের প্রতি কৃতজ্ঞতার দিন যারা আমাদের জন্য লড়াই করেছেন। এটা মনে করিয়ে দেওয়ার দিন যে অধিকার কেউ এমনি দেয় না, অধিকার আদায় করে নিতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ইতিহাসটা জানতে পারে। কমেন্টে জানান আপনার দেশে কি 1 মে সরকারি ছুটি, এবং আপনি কি মনে করেন শ্রমিকদের অধিকার আজকে যথেষ্ট সুরক্ষিত? জাপানের গোল্ডেন উইক সম্পর্কে বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটি দেখুন। এমন আরও ইতিহাস ও তথ্যমূলক ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেলটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও আসলেই আপনি সবার আগে জানতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।